এমন এক নীরবতা দিয়ে যা স্বাভাবিক ছিল না, যেন প্রকৃতি নিজেই কিছু একটা অপেক্ষা করছে, কিছু ভয়ঙ্কর যা এখনো ঘটেনি কিন্তু ঘটতে বাধ্য। কাউসার কবিরাজ তার কাঁচা ঘরের ভেতর বসেছিল। সামনে মাটির পাত্রে কিছু শুকনো গাছের শিকড় ছিল। তেলের প্রদীপের হলদেটে আলোয় তার ছায়া দেয়ালে অদ্ভুতভাবে লম্বা হয়ে উঠেছিল, যেন তার নিজের ছায়াও তাকে ছাড়িয়ে যেতে চাইছে। বাইরে তখন বর্ষার রাত, আকাশ কালো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারপাশের বাঁশঝাড় আর দূরের শ্মশানভূমি এক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠছে, তারপর আবার অন্ধকার সব গিলে ফেলছে। এই গ্রামের রাত মানেই নীরবতা, কিন্তু আজকের নীরবতা ছিল ভারী, এমন এক চাপা নিস্তব্ধতা যেখানে পোকামাকড় পর্যন্ত শব্দ করছে না। কবিরাজ প্রথমে বিষয়টা খেয়াল করেনি, কিন্তু হঠাৎ করেই তার হাত থেমে গেল, কারণ সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক। ঠিক তখনই টক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। শব্দটা খুব জোরে নয়, কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার, যেন একেবারে তার কানের কাছে কেউ আঘাত করছে। কবিরাজ ধীরে ধীরে মাথা তুলল, চোখ সরু করে দরজার দিকে তাকালো। এই সময় কে আসতে পারে এমন বৃষ্টির রাতে? আবার টক টক, এবার একটু ধীর, যেন ধৈর্য ধরে অপেক্ষা করছে। কবিরাজ উঠে দাঁড়ালো। তার মুখে ভয় নয়, বরং অস্বস্তি মিশ্রিত কৌতূহল। সে বহু অদ্ভুত জিনিস দেখেছে জীবনে, ভর, ঝাড়ফুঁক, মৃত্যু, এসব তার কাছে নতুন নয়। তবু আজকের অনুভূতিটা আলাদা। দরজার কাছে গিয়ে সে এক মুহূর্ত থামল, তারপর আস্তে করে কপাট খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ঢুকে তার প্রদীপের আলো কাঁপিয়ে দিল। বাইরে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না, শুধু অন্ধকার আর বৃষ্টির রেখা। কে? সে গম্ভীর কণ্ঠে ডাকল। কোনো উত্তর নেই, কিন্তু তখনই তার দৃষ্টি নিচে গেল। দরজার সামনে ভেজা পায়ের ছাপ, এক জোড়া পায়ের ছাপ, যেন কেউ ঠিক এইমাত্র দাঁড়িয়েছিল, তারপর ঘরের ভেতরে ঢুকেছে। ছাপগুলো কাদা মাখা, কিন্তু তাতে একটা অদ্ভুত লালচে আভা, যা বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার কথা, তবু যায়নি। কবিরাজের বুকের ভেতর ধীরে ধীরে এক চাপা অস্বস্তি জমতে লাগলো। সে দরজাটা বন্ধ করে দিল, তারপর সেই ছাপগুলোর দিকে তাকিয়ে রইল। ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভেতর এগিয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ হাঁটছে। সে সাবধানে এগিয়ে গেল, প্রতিটি পদক্ষেপে তার পায়ের নিচে মাটির হালকা শব্দ। ছাপগুলো তার ওষুধ রাখার ঘরের দিকে গিয়ে থামল না, বরং ভেতরের অন্ধকার কোণায় ঢুকে গেল, যেখানে কিছুই নেই, শুধু পুরনো বাক্স আর শুকনো কাঠ। কবিরাজ একটা মন্ত্র পড়ল, তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়, যেন অদৃশ্য কাউকে চ্যালেঞ্জ করছে। তারপর আগুনে কিছু ভেষজ ছুড়ে দিল। ধোঁয়া উঠল, ঘর ভরে গেল তীব্র গন্ধে, কিন্তু কিছুই হলো না। কোনো ছায়া, কোনো শব্দ, কিছুই না। শুধু সেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে শুকিয়ে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বসে পড়ল, কিন্তু তার হাত কাঁপছে, যা সে নিজেও টের পেল। সে নিজেকে বোঝালো, হয়তো চোখের ভুল, হয়তো কোনো মানুষ এসে দৌড়ে পালিয়েছে, কিন্তু তার ভেতরের একটা অংশ জানত এটা তেমন কিছু না। পরের রাতেও একই ঘটনা ঘটল, ঠিক 12টায়। টক টক, দরজায় কড়া। দরজা খুলে কেউ নেই। আবার সেই ভেজা পায়ের ছাপ, এবার আরো স্পষ্ট, আরো গভীর, যেন ভারী কিছু হাঁটছে। এবার ছাপগুলো তার শোবার জায়গার কাছে এসে থামল, যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। কবিরাজের শ্বাস ভারী হয়ে উঠল। সে অনুভব করল কেউ আছে ঠিক তার সামনে, কিন্তু দেখা যাচ্ছে না। তুই কে? সে ফিসফিস করে বলল। কোনো উত্তর নেই, শুধু হালকা এক ঠান্ডা হাওয়া তার গায়ের উপর দিয়ে বয়ে গেল। তৃতীয় রাত এলো, আর এবার কবিরাজ প্রস্তুত। সে প্রদীপ নিভিয়ে অন্ধকারে বসে রইল দরজার সামনে। তার চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে, সে প্রতিটি শব্দ শুনতে পাচ্ছে। রাত 12টার একটু আগে থেকেই তার বুক ধকধক করতে লাগলো, যেন শরীর আগেই জানে কি হতে যাচ্ছে। ঠিক সময়েই টক টক, দরজায় আঘাত। সে দ্রুত দরজা খুলল, কিন্তু এবার তার চোখ যেন কিছু একটা ধরতে পারল। একটা অস্পষ্ট ছায়া, ভেজা, নিচু হয়ে দাঁড়িয়ে আছে, তারপর হঠাৎ মিলিয়ে গেল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। পায়ের ছাপ আবার শুরু হলো, কিন্তু এবার সেগুলো শুধু কাদা না, লালচে, যেন রক্ত মিশে আছে। ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। কবিরাজ এবার আর পিছিয়ে রইল না। সে লাঠি হাতে নিয়ে সেই ছাপগুলোর পিছু নিল। তার মনে একটাই প্রশ্ন, এটা কি, কেন আসছে, আর কেন তাকে ডেকেই চলেছে? সেই রাতে তার ভেতরে একটা সিদ্ধান্ত পাকা হয়ে গেল।
পরের বার সে শুধু দেখবে না, সে অনুসরণ করবে। যেখানেই যাক, যত দূরেই যাক, সে জানবে এই ডাকের উৎস কোথায়। আর তখনও সে জানতো না এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দরজা খুলে দেবে। পরের রাতটা আসার আগেই কাউসার কবিরাজ বুঝে গিয়েছিল এবার আর শুধু দেখা নয়, এবার তাকে পথটা শেষ পর্যন্ত যেতে হবে। কারণ যে জিনিসটা তাকে ডেকে চলেছে সেটা শুধু ভয় দেখাতে আসেনি, বরং তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। আর সেই কোথাও জায়গাটার কথা ভাবলেই তার বুকের ভেতর ঠান্ডা একটা চাপা অনুভূতি জমে উঠছিল। সারাদিন আকাশ ভারী ছিল, বিকেল থেকে মেঘ জমে এমনভাবে নেমে এলো যেন পুরো গ্রামটাকে ঢেকে ফেলতে চায়। আর সন্ধ্যার পর থেকেই শুরু হলো বৃষ্টি, ধীরে, তারপর জোরে, তারপর এক টানা ঝমঝম শব্দে, যা শুনতে শুনতে মানুষের মনও ভারী হয়ে যায়। কিন্তু সেই স্বাভাবিক বর্ষার শব্দের ভেতরেও কবিরাজ এক ধরনের ফাঁকা নীরবতা টের পাচ্ছিল, যেন বৃষ্টির শব্দটা বাইরের জন্য, আর ভেতরে কোথাও সব কিছু থেমে আছে। সে আজ প্রস্তুত হয়ে বসেছিল, গলায় তাবিজ, কপালে সিঁদুরের দাগ, সামনে কিছু শক্তিশালী ভেষজ আর আগুন জ্বালানো, যাতে কোনো অশুভ শক্তি কাছে এলে সে টের পায়। কিন্তু যত রাত এগোতে লাগলো তার ভেতরের অস্থিরতা তত বাড়তে লাগলো। অবশেষে যখন রাত ঠিক 12টার কাছে পৌঁছালো, তখন হঠাৎ করে সে বুঝতে পারল বৃষ্টির শব্দ কমে গেছে, যেন হঠাৎ কেউ তা থামিয়ে দিয়েছে। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার সেই পরিচিত শব্দ, কিন্তু আজ সেটা একটু আলাদা, ধীরে, ভারী, যেন প্রতিটি আঘাতের মধ্যে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে সে নিজেই শুনতে পাচ্ছিল। তবু তার চোখে ভয় নয়, একটা দৃঢ়তা, যেন সে ঠিক করে ফেলেছে আজ যাই হোক সে পিছু হটবে না। দরজার কাছে গিয়ে সে এক মুহূর্ত থামল, তারপর হঠাৎ করে কপাট খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ঢুকে তার শরীর কাঁপিয়ে দিল। আর বাইরে তাকাতেই সে আবার কাউকে দেখতে পেল না, শুধু অন্ধকার আর ভেজা মাটি। কিন্তু এবার সে সরাসরি নিচে তাকালো। পায়ের ছাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, দরজার সামনে থেকে ভেতরে ঢুকছে। ছাপগুলো আগের চেয়ে গভীর, যেন ভারী কোনো দেহ হাঁটছে। আর লালচে দাগগুলো আরও স্পষ্ট, যেন কাদা নয়, কিছু অন্য কিছু মিশে আছে। কবিরাজ এক মুহূর্ত দেরি করল না, সে দরজা বন্ধ করল না, বরং সেই ছাপগুলোর পিছু নিয়ে হাঁটতে শুরু করলো। ছাপগুলো ঘরের ভেতর দিয়ে সোজা পেছনের দরজার দিকে গেল, যেটা সে সাধারণত বন্ধ রাখে, কিন্তু আজ সেটা নিজে থেকেই আধ খোলা। বাইরে বেরোতেই তার পায়ে ঠান্ডা কাদা লাগলো। বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো বৃষ্টিতে মুছে যাচ্ছে না, বরং আরো স্পষ্ট হয়ে উঠছে। সে ধীরে ধীরে এগোতে লাগলো, তার লাঠিটা শক্ত করে ধরে, চোখ ছাপগুলোর ওপর স্থির। ছাপগুলো তাকে নিয়ে গেল তার বাড়ির পেছনের সরু পথ দিয়ে, যেখানে বাঁশঝাড় এত ঘন যে দিনের আলো ঠিকমতো ঢোকে না। আজ রাতে সেই জায়গাটা আরো অন্ধকার, আরো ভারী। বাতাস নেই, তবু বাঁশগুলো হালকা দুলছে, যেন কেউ ভেতর থেকে নড়াচড়া করছে। হঠাৎ সে শুনতে পেল একটা ফিসফিসানি, খুব কাছে, কিন্তু দেখা যাচ্ছে না। নামটা এমনভাবে উচ্চারণ হলো যেন কেউ অনেক দূর থেকে ডাকছে, আবার একেবারে কানের কাছে। সে থেমে গেল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখল না। তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কে? সে গম্ভীর গলায় বলল, কিন্তু তার কণ্ঠে এবার সামান্য কাঁপন ছিল। কোনো উত্তর নেই, শুধু আবার সেই ফিসফিসানি, এবার একটু লম্বা, একটু স্পষ্ট, কিন্তু শব্দগুলো বোঝা যাচ্ছে না। সে দাঁড়িয়ে থাকলো না, কারণ পায়ের ছাপগুলো এগিয়ে যাচ্ছে, আর সে যেন বাধ্য হয়ে সেগুলোর পিছু নিচ্ছে। বাঁশঝাড় পেরিয়ে সে পৌঁছালো খোলা জায়গায়, শ্মশান। এই জায়গাটা দিনের বেলাতেও মানুষ এড়িয়ে চলে, আর রাতে তো কেউ আসে না, কিন্তু আজ সেই জায়গাটা যেন তাকে অপেক্ষা করছিল। পায়ের ছাপগুলো সরাসরি শ্মশানের মাঝখানে নিয়ে গেল, যেখানে পুরনো পোড়ানো কাঠ আর ছাই মিশে আছে। হঠাৎ করেই ছাপগুলো থেমে গেল। সে নিচে তাকিয়ে দেখল একই জায়গায় শেষ হয়ে গেছে, যেন কেউ হঠাৎ করে মাটির ভেতরে ঢুকে গেছে। কবিরাজের শ্বাস ভারী হয়ে উঠল। চারপাশে অদ্ভুত নীরবতা। বৃষ্টির শব্দ আবার শুরু হয়েছে, কিন্তু সেটা যেন অনেক দূরের। ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছেই। তার শরীর জমে গেল, কিন্তু ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। কিছুই নেই, কিন্তু বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে, এমন ঠান্ডা যা বর্ষার রাতে স্বাভাবিক নয়। তুই কে? সে আবার বলল, এবার তার গলা একটু জোরে, যেন ভয়কে চাপা দিতে চাইছে। তখনই একটা ক্ষীণ হাসির শব্দ, খুব নিচু, খুব ঠান্ডা, কিন্তু স্পষ্ট। শব্দটা চারদিক থেকে আসছে, কোনো নির্দিষ্ট দিক নেই। কবিরাজের বুক কেঁপে উঠল। সে পেছাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে।
হঠাৎ করেই তার পায়ের নিচের মাটি নরম হয়ে উঠল, যেন ভেতরে কিছু নড়ছে। সে দ্রুত পা সরালো, আর ঠিক সেই মুহূর্তে মাটির ভেতর থেকে একটা চাপা শব্দ উঠল, যেন কেউ নিচ থেকে শ্বাস নিচ্ছে। তার কানে আবার সেই ফিসফিসানি, এবার খুব কাছে, খুব স্পষ্ট। এসেছিস। শব্দটা শুনে তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা তাকে চিনে ডেকেছে। আর এখন সে সেই জায়গায় যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। তবু সে দাঁড়িয়ে রইল, কারণ এখন ফিরে যাওয়ার পথও আর আগের মতো সহজ নয়। পায়ের ছাপগুলো আর এগোচ্ছে না, কিন্তু কিছু একটা শুরু হতে যাচ্ছে, যাই সব রাতের ডাকের আসল কারণ। সে রাতে শ্মশান থেকে ফিরে আসার পর কাউসার কবিরাজ আর আগের মানুষটা থাকলো না। তার চোখের দৃষ্টি বদলে গেল, যেন সে এমন কিছু দেখেছে যা কোনো মানুষ দেখা উচিত নয়। আর তার ভেতরে একটা স্থায়ী অস্থিরতা বাসা বাঁধল, যা সে যতই দমন করতে চায় ততই তা গভীরে ছড়িয়ে পড়ছে। ভোরের দিকে কোনোভাবে সে বাড়ি ফিরেছিল, কিন্তু ঠিক কিভাবে ফিরল সেটা তার নিজেরও মনে নেই। মনে আছে শুধু কাদায় ভেজা পথ, পেছনে কারো উপস্থিতির অনুভূতি, আর সেই ফিসফিসানি যা বারবার তার নাম ধরে ডাকছিল। সকাল হলে গ্রামের মানুষজন যেমন প্রতিদিন আসে, সেদিনও এলো। কেউ জ্বর নিয়ে, কেউ ব্যথা নিয়ে, কেউ তাবিজ নিতে। কিন্তু সবাই এক জিনিস খেয়াল করল, কবিরাজ আজ অস্বাভাবিক চুপ। তার চোখ যেন অন্য কোথাও আটকে আছে। কেউ কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, কিন্তু দেরিতে, যেন প্রশ্নটা তার কাছে পৌঁছাতে সময় লাগছে। মাঝে মাঝে সে হঠাৎ করে দরজার দিকে তাকাচ্ছে, যেন আবার সেই কড়া নাড়ার অপেক্ষায় আছে। অথচ দিনের আলোতেও তার ঘরের ভেতর একটা চাপা অন্ধকার জমে আছে। দুপুরের দিকে সে একবার নিজের হাতে তাকিয়ে দেখল, নখের ভেতরে কাদা, আর তাতে লালচে দাগ, যা সে ধুয়েও পুরো তুলতে পারল না। তার বুকের ভেতর আবার সেই ঠান্ডা অনুভূতি ফিরে এলো। সে জানে ওটা কাদা না, কিন্তু সে কাউকে কিছু বলল না। বিকেল নামতেই আকাশ আবার ভারী হয়ে উঠল, আর তার মনে একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, আজ রাতেও কি ডাক আসবে? আর যদি আসে, তাহলে এবার কি হবে? রাত নামার আগেই সে ঘরের চারদিকে কিছু প্রতিরক্ষা তৈরি করলো। লবণ ছিটালো, দরজায় মন্ত্র লিখল, আগুন জ্বালালো, যেন কোনো অশুভ শক্তি ঢুকতে না পারে। কিন্তু তার নিজের মনই তাকে বিশ্বাস করাতে পারল না যে এগুলো যথেষ্ট। রাত যত গভীর হতে লাগলো, তার বুকের ধুকপুকানি তত বাড়তে লাগলো। অবশেষে যখন ঘড়ি 12টার কাছাকাছি এলো, তখন হঠাৎ করে সে টের পেল আজ কোনো কড়া নাড়ার শব্দ নেই। এই নীরবতা আগের যে কোনো রাতের চেয়ে বেশি ভয়ঙ্কর। সে দরজার দিকে তাকিয়ে রইল, অপেক্ষা করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, কিছুই না। কিন্তু ঠিক তখনই তার পেছনে ভেজা মাটির হালকা শব্দ। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, আর তার চোখের সামনে যা পড়ল তা দেখে তার বুক জমে গেল। ঘরের ভেতরেই তার পেছনে পায়ের ছাপ তৈরি হচ্ছে, একটা একটা করে, যেন অদৃশ্য কেউ দরজার বাইরে থেকে নয়, বরং ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে আর এখন হাঁটছে। ছাপগুলো তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর সে স্পষ্ট দেখতে পাচ্ছে প্রতিটি ছাপে লালচে দাগ, যেন ভেজা মাটির সঙ্গে রক্ত মিশে আছে। তার গলা শুকিয়ে গেল। তুই ঘরের ভেতরেই ছিলি, সে ফিসফিস করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সেই ছাপগুলো ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। তারপর দরজাটা নিজে থেকে একটু একটু করে খুলে গেল, কেউ স্পর্শ না করেই। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আজ সেই বৃষ্টির শব্দ যেন দূরে, খুব দূরে। কবিরাজ বুঝতে পারল এবার তাকে আবার যেতে হবে। কিন্তু এবার পার্থক্য হলো, ওটা তাকে ডাকছে না, বরং নিজের ভেতর থেকে টেনে বের করছে। সে যেন নিজের ইচ্ছায় নয়, বরং কোনো অদৃশ্য শক্তির চাপে পা বাড়ালো, আর সেই পায়ের ছাপগুলোর পিছু নিল। বাইরে বেরোতেই তার শরীর কাঁপল। শুধু ঠান্ডায় নয়, ভয়ের একটা গভীর স্রোত তার ভেতর দিয়ে বয়ে গেল। ছাপগুলো এবার আগের চেয়ে দ্রুত এগোচ্ছে, যেন দেরি করার সময় নেই। সে দ্রুত হাঁটতে লাগলো, কখনো প্রায় দৌড়াতে, কিন্তু তবুও মনে হচ্ছিল সে পিছিয়ে পড়ছে। বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় সে আবার সেই ফিসফিসানি শুনল, কিন্তু এবার শব্দগুলো একটু পরিষ্কার। ফিরে আয়, ভুলে যাস না। তার মাথা ঘুরতে লাগলো। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু আবার খুলতেই দেখল সে ইতিমধ্যে শ্মশানের কাছাকাছি পৌঁছে গেছে। এবার শ্মশানটা আগের মতো নিস্তব্ধ না। বাতাসে একটা ভারী গন্ধ, যেন ভেজা ছাই আর পচা মাটির মিশ্রণ। ছাপগুলো তাকে নিয়ে গেল ঠিক সেই জায়গায় যেখানে আগের রাতে থেমেছিল, কিন্তু এবার থামল না। এবার ছাপগুলো মাটির ওপরেই ঘুরতে লাগলো, যেন একটা বৃত্ত তৈরি করছে। কবিরাজ মাঝখানে দাঁড়িয়ে গেল।
তার চারপাশে ছাপগুলো ঘুরছে আর সে অনুভব করতে পারছে কেউ তাকে ঘিরে ফেলেছে। হঠাৎ করে মাটির নিচ থেকে একটা চাপা শব্দ উঠল, যেন কেউ কষ্ট করে শ্বাস নিচ্ছে। তারপর ধীরে ধীরে মাটি ফেটে গেল। প্রথমে একটা হাত বেরোলো, কাদা আর কালচে রক্তে ঢাকা। তারপর আরেকটা, তারপর একটা মুখ যেটা এতটাই বিকৃত যে চেনা যায় না, তবুও তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। কবিরাজের বুক ধক করে উঠল। তার মনে পড়ল এই চোখ সে আগে দেখেছে। বহু বছর আগে এক রোগী এসেছিল তার কাছে, গুরুতর অসুস্থ, আর সে ভুল চিকিৎসা করেছিল। সেই মানুষটা মারা গিয়েছিল, আর গ্রামের লোকজন বলেছিল ওটা ভাগ্য, কিন্তু সে জানতো ওটা তার ভুল। চিনতে পারছিস? সেই পচা মুখটা ধীরে ধীরে বলল, তার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে আসছে। কবিরাজের ঠোঁট শুকিয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম, সে কাপা গলায় বলল। চেষ্টা? শব্দটা যেন হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু ঠান্ডা ঘৃণা। তুই তাড়াহুড়ো করেছিলি, ভুল করেছিলি, আর আমাকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছিলি। কবিরাজ পিছিয়ে গেল, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে। আমি মানুষ, ভুল হতেই পারে, সে বলল, কিন্তু তার নিজের কণ্ঠেই সে বিশ্বাস পেল না। ঠিক তখনই চারদিকের মাটি আবার নড়তে শুরু করলো। একটার পর একটা হাত বেরোতে লাগলো, তারপর মুখ, আরো চোখ, যারা সবাই তার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল এটা শুধু একজন নয়, এটা অনেকজন, যারা তার কাছে এসেছিল, যারা তার উপর ভরসা করেছিল, আর যাদের সে বাঁচাতে পারেনি বা ভুল করেছে। তুই আমাদের ভুলে গেছিস। একসাথে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে এলো, যেন বাতাসের ভেতর দিয়ে। কবিরাজের বুকের ভেতর ভয় জমে শক্ত হয়ে গেল। সে চারদিকে তাকালো, পালানোর কোনো পথ নেই। পায়ের ছাপগুলো এখন তার চারপাশে থেমে গেছে, যেন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি চাইনি, সে বলল, কিন্তু তার কণ্ঠ হারিয়ে গেল। হঠাৎ করে একটা ঠান্ডা হাত তার পায়ের উপর স্পর্শ করলো। সে নিচে তাকালো, মাটির ভেতর থেকে উঠে আসা একটা হাত তাকে ধরে ফেলেছে। তারপর আরেকটা। তার শরীর জমে গেল। সে বুঝতে পারল এটা শুধু ভয় দেখানো না, এটা শুরু। আর এখন সে আর দর্শক নয়, সে নিজেই এই ঘটনার অংশ হয়ে গেছে। কাউসার কবিরাজ সেই মুহূর্তে বুঝতে পারল এটা আর কোনো স্বপ্ন না, কোনো বিভ্রম না, কোনো ঝাড়ফুঁকের মাধ্যমে দূর করা যায় এমন কিছু না। সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার সবকিছু, তার কাজ, তার ভুল, তার লুকানো সত্য সব একসাথে ফিরে এসেছে আর তাকে ঘিরে ধরেছে। মাটির নিচ থেকে উঠে আসা হাতগুলো তার পা শক্ত করে ধরে ফেলেছে, ঠান্ডা, পিচ্ছিল, যেন জীবিত আর মৃতের মাঝামাঝি কিছু। আর সে যতই পা সরাতে চায় ততই সেই গ্রিপ শক্ত হয়ে যাচ্ছে। তার বুকের ভেতর শ্বাস আটকে যাচ্ছে, কিন্তু সে চিৎকার করতে পারছে না। কণ্ঠ যেন জমে গেছে। চারপাশে সেই সব মুখ যাদের চোখে কোনো আলো নেই, তবু তারা তাকিয়ে আছে এমন ভাবে যেন তারা তাকে ভেদ করে দেখছে। বৃষ্টির পানি তাদের শরীরের উপর পড়ছে, কিন্তু তারা নড়ছে না, শুধু ধীরে ধীরে আরো উপরে উঠছে, যেন মাটি তাদের ছেড়ে দিচ্ছে না, আবার পুরোপুরি আটকে রাখতেও পারছে না। তুই পালাতে পারবি না, সেই প্রথম আত্মাটা বলল, যার চোখ সবচেয়ে উজ্জ্বল, যার কণ্ঠ সবচেয়ে স্পষ্ট। কবিরাজের মাথার ভেতর ঝনঝন করতে লাগলো। আমি ক্ষমা চাই, সে বলার চেষ্টা করলো, কিন্তু শব্দগুলো দুর্বল হয়ে বাতাসে মিলিয়ে গেল। ক্ষমা? আর একটা কণ্ঠ ভেসে এলো, এবার একটু কাছে, একটু গভীর। তুই কখনো থামিসনি, কখনো ভাবিসনি কতজনকে তুই এই মাটির নিচে পাঠিয়েছিস। শব্দগুলো তার মাথার ভেতর প্রতিধ্বনি হতে লাগলো। হঠাৎ তার চোখের সামনে দৃশ্য বদলে যেতে শুরু করলো। সে আর শ্মশানে নেই, বরং তার নিজের ঘরে, যেখানে সেই রোগীরা এসেছিল। একে একে মুখগুলো সামনে ভেসে উঠছে। একজন বৃদ্ধ যার জ্বর ছিল, এক নারী যার বুকে ব্যথা, এক কিশোর যার শরীর কাঁপছিল। সে তাদের প্রত্যেককে মনে করতে পারছে, তাদের কথাগুলো শুনতে পাচ্ছে, তাদের ভরসার চোখ। তুমি পারবে কবিরাজ, তারা বলেছিল, আর সে বলেছিল পারবো, কিন্তু সে পারেনি। দৃশ্যগুলো দ্রুত বদলাতে লাগলো। কেউ শুয়ে আছে নিস্তব্ধ, কেউ কাঁদছে, কেউ তার দিকে তাকিয়ে আছে প্রশ্ন ভরা চোখে। তার মাথা ধরে গেল। থাম থাম, সে কষ্ট করে বলল, কিন্তু দৃশ্য থামল না। হঠাৎ সে আবার শ্মশানে ফিরে এলো, কিন্তু এবার চারপাশ আরো অন্ধকার। বৃষ্টির শব্দ যেন অনেক দূরে সরে গেছে, শুধু সেই সব আত্মা আর তাদের নিঃশব্দ দৃষ্টি। তুই নিজেকে কি ভাবতিস? সেই প্রথম আত্মাটা এগিয়ে এলো, এখন প্রায় তার সামনে। মানুষ নাকি বিচারক? কবিরাজের চোখে পানি চলে এলো। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, সে বলল, কিন্তু তার নিজের কথাই তার কাছে মিথ্যে মনে হলো। সাহায্য? কণ্ঠটা ঠান্ডা হয়ে উঠল। নাকি অহংকার?
শব্দটা তার বুকের ভেতর ধাক্কা মারল। সে কিছু বলতে পারল না, কারণ সে জানে এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেই পরিষ্কার না। হঠাৎ তার পায়ের ওপর চাপ বাড়তে লাগলো। সেই হাতগুলো তাকে নিচের দিকে টানছে, ধীরে ধীরে, কিন্তু থামছে না। সে ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কাদা তার হাঁটু পর্যন্ত উঠে এসেছে। না, না, সে মাথা নাড়ল, হাত দিয়ে মাটি আঁকড়ে ধরল, কিন্তু মাটি যেন নরম হয়ে গেছে, তার আঙুলগুলো ঢুকে যাচ্ছে। এটাই বিচার, কণ্ঠটা বলল। যেমন তুই আমাদের পাঠিয়েছিস, তেমনই তুই ফিরবি। তার বুকের ভেতর আতঙ্ক বিস্ফোরিত হলো। আমি বদলাবো, আমি ঠিক করব, আর ভুল করব না। সে প্রায় কেঁদে উঠল। কিছুক্ষণ নীরবতা, তারপর চারপাশের আত্মাগুলো একসাথে তার দিকে ঝুঁকে এলো। তাদের মুখে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু শূন্যতা। সময় পেরিয়ে গেছে, তারা একসাথে বলল, আর সেই শব্দে বাতাস কেঁপে উঠল। কবিরাজ অনুভব করল তার শরীর আরো নিচে নামছে, কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকে গেছে। ঠান্ডা কাদা তার শরীর জড়িয়ে ধরছে, যেন তাকে নিজের অংশ করে নিতে চাইছে। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে চারদিকে তাকালো, কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই তার চোখে একটা জিনিস পড়ল, পায়ের ছাপ। সেই ভেজা পায়ের ছাপগুলো, যেগুলো প্রথম রাত থেকে তাকে এখানে এনেছে, এখন আবার তার সামনে তৈরি হচ্ছে। কিন্তু এবার বাইরে নয়, ভেতরের দিকে, মাটির গভীরে, যেন নিচে কোনো পথ আছে। তার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, এটা কি শুধু টেনে নেওয়ার জন্য, নাকি এটা কোনো পথ দেখাচ্ছে? তার ভেতরের একটা অংশ বলল সব শেষ, কিন্তু আরেকটা অংশ বলল এখনো না। সে শেষ শক্তিটুকু দিয়ে তার শরীর সামনের দিকে ঝুঁকালো, হাত বাড়িয়ে সেই পায়ের ছাপের দিকে এগোলো। ঠিক তখনই সেই প্রথম আত্মাটা তার কাঁধে হাত রাখলো, ঠান্ডা, ভারী, আর সেই স্পর্শে তার শরীর অবশ হয়ে যেতে লাগলো। পালানোর পথ নেই, কণ্ঠটা খুব কাছ থেকে বলল। কিন্তু কবিরাজ এবার চোখ বন্ধ করল না। সে দাঁত চেপে সেই হাত সরানোর চেষ্টা করল। তার মাথায় একটা কথা ঘুরছিল, যদি এটা বিচার হয় তাহলে তাকে মুখোমুখি হতে হবে, পালিয়ে নয়। সে আবার বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি পালাবো না। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু এবার একটু জোর ছিল। চারপাশের আত্মাগুলো থেমে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল, বৃষ্টি, বাতাস, শব্দ, সব। সেই প্রথম আত্মাটা তার দিকে তাকিয়ে রইল। তার চোখের আলো যেন একটু বদলে গেল। তাহলে থাক, সে ধীরে বলল। আর ঠিক সেই মুহূর্তে মাটির টান হঠাৎ থেমে গেল। কবিরাজ বুঝতে পারল না কি হচ্ছে। তার শরীর আর নিচে নামছে না, কিন্তু এর মানে কি সে জানে না। চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল, আর সে অনুভব করল কিছু একটা বদলাচ্ছে, এমন কিছু যা শেষের শুরু। সেই মুহূর্তের স্থিরতা ছিল এমন, যেন পুরো পৃথিবীর শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। কাউসার কবিরাজ হাঁটু পর্যন্ত কাদার ভেতরে ডুবে আছে। চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য নিঃশব্দ আত্মা, আর আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটাগুলো মাঝপথে থেমে গেছে, যেন সময় নিজেই স্থির হয়ে গেছে। তার বুকের ভেতর ধুকপুকানি এখন আর ভয় নয়, বরং এক অদ্ভুত উপলব্ধি, যা এতদিন সে এড়িয়ে গেছে, চাপা দিয়েছে, নিজেকে বুঝিয়েছে। সে চোখ তুলে সেই প্রথম আত্মাটার দিকে তাকালো, যার চোখ দুটো এখনো জ্বলছে, কিন্তু আগের মতো হিংস্র নয়, বরং গভীর, যেন অনেক কিছু দেখেছে, অনেক কিছু বুঝেছে। তুই পালাবি না? আত্মাটা ধীরে জিজ্ঞেস করল। কবিরাজ মাথা নেড়ে বলল, না, আমি পালাতে চাই না। আমি যা করেছি তার মুখোমুখি হব। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাতে এবার কোনো অজুহাত নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, শুধু স্বীকারোক্তি। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তার ভেতরের একটা ভার যেন একটু হালকা হয়ে গেল, যদিও চারপাশের ভয়ঙ্করতা একটুও কমেনি। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর চারপাশের আত্মাগুলো একে একে একটু পিছিয়ে গেল, যেন তাকে জায়গা করে দিচ্ছে। সেই প্রথম আত্মাটা সামনে এগিয়ে এলো, এতটাই কাছে যে কবিরাজ তার পচা মুখের ভেতরকার অন্ধকার দেখতে পাচ্ছিল। স্বীকার করা সহজ, কিন্তু মূল্য দেওয়া কঠিন। কবিরাজ চোখ বন্ধ করল না। আমি প্রস্তুত, সে ধীরে বলল। তার কথার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মাটির ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত উঠে এলো, তার শরীর জড়িয়ে ধরল। কিন্তু এবার সেটা আগের মতো টানছে না, বরং তাকে স্থির করে রাখছে। সেই পায়ের ছাপগুলো, যেগুলো এতদিন তাকে এখানে নিয়ে এসেছে, এখন তার সামনে আবার তৈরি হতে লাগলো। কিন্তু এবার সেগুলো নিচের দিকে, মাটির গভীরে, যেন কোনো অদৃশ্য পথ খুলে যাচ্ছে। দেখ, আত্মাটা বলল। কবিরাজ নিচে তাকালো। মাটির ভেতরে অন্ধকারের মাঝে সে কিছু দেখতে পেল, ছায়া, স্মৃতি আর মুখ, যারা সবাই তার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল এটাই সেই জায়গা যেখানে তার সব ভুল জমে আছে,
যেখানে তার প্রতিটি সিদ্ধান্তের ছাপ রয়ে গেছে। তুই এখানে নামবি আর প্রত্যেকটা মুখের সামনে দাঁড়াবি যতক্ষণ না তারা তোর বিচার শেষ করে। কবিরাজের গলা শুকিয়ে গেল। এটা মৃত্যু না, এর চেয়েও গভীর কিছু। কিন্তু সে মাথা নেড়ে সম্মতি দিল। ধীরে ধীরে সে অনুভব করল তার শরীর নিচে নামছে, কিন্তু এবার সেটা টেনে নেওয়া না, বরং সে নিজেই নামছে নিজের ইচ্ছায়। চারপাশের আত্মাগুলো তাকিয়ে আছে, কিন্তু কেউ তাকে আটকে দিচ্ছে না। সে নামতে লাগলো, আর তার চারপাশের অন্ধকারে একে একে মুখগুলো ভেসে উঠতে লাগলো। প্রতিটি মানুষ যাদের সে বাঁচাতে পারেনি। তারা কেউ চিৎকার করছে না, কেউ রাগ দেখাচ্ছে না, শুধু তাকিয়ে আছে, অপেক্ষা করছে। সে এক একজনের সামনে থামছে, তাদের চোখের দিকে তাকাচ্ছে আর নিজের ভুলগুলো মনে করছে। সময়ের কোনো হিসাব নেই, মিনিট, ঘন্টা বা বছর সব এক হয়ে গেছে। ওপরে শ্মশানে বৃষ্টির রাত আবার চলতে শুরু করেছে। কাউসার কবিরাজের শরীর ধীরে ধীরে মাটির নিচে মিলিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে জায়গাটা আবার আগের মতো হয়ে গেল, শুধু ভেজা মাটি আর ছাই। পরদিন সকালে গ্রামের মানুষজন তার বাড়িতে এসে দেখে দরজা খোলা, ভেতরে কেউ নেই। তার জিনিসপত্র সব জায়গা মতো আছে, কিন্তু মানুষটা নেই। শুধু মাটির ওপর ভেজা পায়ের ছাপ, যেগুলো ঘর থেকে বের হয়ে শ্মশানের দিকে গেছে আর ফিরে আসেনি। মানুষজন নানা কথা বলল। কেউ বলল সে পালিয়েছে, কেউ বলল কোনো অশুভ শক্তি তাকে নিয়ে গেছে, কিন্তু কেউ সত্যিটা জানল না। সময় কেটে গেল, বর্ষা এলো গেল, কিন্তু এরপর থেকে প্রতি বর্ষার রাতে ঠিক 12টার সময় সেই একই ঘটনা ঘটতে লাগলো। কোনো এক অদৃশ্য হাত দরজায় কড়া নাড়ে। যেই দরজা খোলে কাউকে দেখা যায় না, শুধু ভেজা পায়ের ছাপ, যা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে যায়। আর কখনো কখনো যারা সাহস করে সেই ছাপ অনুসরণ করে, তারা শ্মশানের পথে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করে। মাটির নিচ থেকে ফিসফিসানি, যেন কেউ কথা বলছে, ক্ষমা চাইছে, আবার কখনো সতর্ক করছে। গ্রামের বয়স্করা বলে কাউসার কবিরাজ এখনো আছে, কিন্তু মানুষ হিসেবে না। সে এখন সেই অন্ধকারের অংশ, যেখানে বিচার শেষ হয় না, যেখানে প্রতিটি ভুলের হিসাব নেওয়া হয়। আর সেই ভেজা পায়ের ছাপগুলো নাকি শুধু ডাকে না, সেগুলো বেছে নেয়। যাদের ভেতরে লুকিয়ে আছে অস্বীকার করা সত্য, চাপা দেওয়া অপরাধ, তারা একদিন সেই কড়া নাড়ার শব্দ শুনবেই। আর দরজা খুললে